2018 সালের 21শে সেপ্টেম্বর রাতে মেইলটি করা হয়েছিল। ওই ইমেইলে প্রাইম মিনিস্টার অব বাংলাদেশের সঙ্গে একটি অজ্ঞাত বিষয়ে এগ্রিমেন্ট হওয়ার কথা উল্লেখ করা হয়। সময়, প্রেক্ষাপট ও ভাষাগত ইঙ্গিত বিশ্লেষণ করলে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই এই উল্লেখ ইঙ্গিত করে। যদিও নথিতে কোথাও শেখ হাসিনার নাম সরাসরি লেখা হয়নি, তবুও ওই দিনের সরকারি সফরসূচি ও ইমেইলের সময়কাল মিলিয়ে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে লন্ডন হয়ে নিউ ইয়র্ক সফরে ছিলেন। সরকারি সূচি অনুযায়ী 21শে সেপ্টেম্বর তিনি লন্ডনে যাত্রাবিরতিতে অবস্থান করেন। অ্যাপস্টেইন নথির ইমেইলে ব্যবহৃত বিলাত শব্দটি দক্ষিণ এশীয় পরিভাষায় সাধারণত যুক্তরাজ্য বা লন্ডন বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দের উপস্থিতি থেকে অনেক বিশ্লেষকের ধারণা ওই দিন লন্ডনে কোনো ধরনের বৈঠক, যোগাযোগ বা সমঝোতা হয়ে থাকতে পারে। তবে সেই সময়ে বাংলাদেশি বা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে কোনো বড় কূটনৈতিক বৈঠক বা চুক্তির খবর প্রকাশিত হয়নি। এই ইমেইলটি পাঠিয়েছিলেন জেফ্রি অ্যাপস্টেইনের দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রোভ। সেখানে তিনি উল্লেখ করেন, নরওয়ের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্ডের টিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো একটি বিষয়ে সম্মতি হয়েছে এবং সেই তথ্য তিনি অ্যাপস্টেইনের নেটওয়ার্কে জানাচ্ছেন। কিন্তু ইমেইলে আশ্চর্যজনকভাবে সেই বিষয়টি কি ছিল তা একেবারেই উল্লেখ করা হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, যদি এটি একটি স্বাভাবিক কূটনৈতিক সমঝোতা হতো তাহলে তা কেন জনসমক্ষে আসেনি? কেন সংসদীয় বা সরকারি নথিতে এর কোনো প্রতিফলন দেখা যায় না? আর কিভাবেই বা এই তথ্য নরওয়ের কূটনৈতিক পরিসর পেরিয়ে সরাসরি অ্যাপস্টেইনের ব্যক্তিগত নেটওয়ার্কে পৌঁছায়? এই প্রশ্নগুলো ঘিরেই অ্যাপস্টেইনের নথিতে বাংলাদেশ প্রসঙ্গ আরও বিস্তৃতভাবে সামনে আসে। যুক্তরাষ্ট্রে প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসে বাংলাদেশের নাম একাধিকবার পাওয়া গেছে। নথিগুলোতে কোথাও বাংলাদেশের বিরুদ্ধে বা কোনো বাংলাদেশি ব্যক্তির বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের প্রমাণ নেই। তবে এসব নথি অ্যাপস্টেইনের আন্তর্জাতিক যোগাযোগের বিস্তৃতি এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সঙ্গে তার সম্পর্কের গভীরতা স্পষ্ট করে। নথি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগ করত এমন সব বিষয়ে যেগুলো দ্রুত ও প্রভাবশালীভাবে করিয়ে দেওয়ার সক্ষমতা তার আছে বলে তারা বিশ্বাস করত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ উঠে আসে মূলত জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, গবেষণা, বিনিয়োগ ও পরিবেশগত প্রকল্পের সূত্রে। 2010 সালের 4 জানুয়ারির একটি ইমেইলে দেখা যায়, অ্যাপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ ও ভারত সফর করেছিলেন। তবে সেই সফরের উদ্দেশ্য কি ছিল তা নথিতে পরিষ্কারভাবে উল্লেখ নেই। বাংলাদেশ প্রসঙ্গে কার্বন ক্রেডিট বাণিজ্য ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একাধিক ইমেইলে দেখা যায় অ্যাপস্টেইন এই খাতে যুক্ত ছিলেন এবং বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। ওই ব্যক্তি নিজেকে ওয়েস্ট কনসার্ন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। আরেকটি ইমেইলে অ্যাপস্টেইনের আগ্রহের কথা উঠে আসে একটি আন্তর্জাতিক প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে, যার সঙ্গেও বর্জ্য ব্যবস্থাপনার বিষয় জড়িত ছিল। নথিতে ব্র্যাক ও আইসিডিডিআরবির নামও একাধিকবার পাওয়া যায়। একটি ইমেইলে ব্র্যাক থেকে একজন ডকুমেন্টেরিয়ান নিয়োগের কথা উল্লেখ করা হয়, যাকে টিকাদান প্রকল্প নিয়ে গবেষণার কাজে যুক্ত করার পরিকল্পনা ছিল। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের বিষয়ে অ্যাপস্টেইন ও তার সহযোগীরা নিয়মিত তথ্য সংগ্রহ করতেন। এই কারণেই বাংলাদেশ, বিশেষ করে ব্র্যাক, তাদের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরেকটি ইমেইলে ঢাকার আইসিডিডিআরবিকে একটি খ্যাতনামা জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয় এবং অন্ত্রের জীবাণু বিষয়ক গবেষণা ভিত্তিক একটি প্রোবায়োটিক প্রকল্পে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। নথিতে একটি ব্যর্থ কলেরা প্রকল্পের কথাও উঠে আসে। 2015 সালের 14 জুলাইয়ের একটি আইএমএসএস কথোপকথনে অ্যাপস্টেইনের এক সহযোগী তাকে জিজ্ঞেস করেন তিনি বাংলাদেশে কি করতে চেয়েছিলেন। জবাবে অ্যাপস্টেইন লেখেন, তিনি একবার বাংলাদেশে কলেরা ও জনস্বাস্থ্য সংক্রান্ত সহায়তার চেষ্টা করেছিলেন, কিন্তু এতে $1 মিলিয়ন ব্যয় হলেও ফলাফল ছিল সম্পূর্ণ নেতিবাচক। এই কথোপকথন থেকে বোঝা যায় বাংলাদেশে তার একটি বড় ধরনের জনস্বাস্থ্য উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। অ্যাপস্টেইনের নথিতে বাংলাদেশের শ্রমিক ও মানবিক প্রসঙ্গ উঠে আসে। একটি মামলার নথিতে উল্লেখ আছে তার বাড়ি বা ম্যাসাজ পার্লারে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগ করা হয়েছিল, যেখানে একটি বাংলাদেশি দম্পতির কথাও বলা হয় যারা ব্যবস্থাপনা পদে ছিলেন বলে দাবি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট নামটি শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলে ধারণা করা হয়, তবুও এই তথ্য মানবিক দিক থেকে নতুন প্রশ্ন তোলে।
নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনকে ঘিরে থাকা নথিতেও বাংলাদেশের নাম উঠে আসে। সেখানে তার অর্থদাতাদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও রাজনীতিক আব্দুল আওয়াল মিন্টুর নাম পাওয়া যায়। নথি অনুযায়ী তিনি 2006 সালে রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় $5,000 মার্কিন অনুদান দেন। রিচার্ডসনের নাম অ্যাপিস্টেনের দ্বীপগামী ফ্লাইট লগে পাওয়া গেছে এবং অ্যাপিস্টেনের ভুক্তভোগী ভার্জিনিয়া জিউফ্রে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তবে নথিতে মিন্টু ও অ্যাপিস্টেনের মধ্যে কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু 2018 সালে সেই অজ্ঞাত এগ্রিমেন্ট, যার বিষয়বস্তু আজও অজানা, আন্তর্জাতিক রাজনীতির অপ্রকাশ্য যোগাযোগ, প্রভাব খাটানোর সম্ভাবনা এবং স্বচ্ছতার অভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত অ্যাপিস্টের নথিতে উঠে আসা শেখ হাসিনা ও বাংলাদেশ প্রসঙ্গটি অনুসন্ধানী সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।